আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা লেসন 7 নিয়ে কথা বলবো আমাদের এই ক্লাসে। সো এর আগে আমরা লেসন 6 পর্যন্ত ক্লাস করেছি। আপনারা যারা দেখেননি তারা এখানে এই প্লেলিস্টে এই ভিডিওটা যেখানে থাকবে সেই প্লেলিস্টে গেলেই এই আগের ভিডিওগুলো পেয়ে যাবেন। সেগুলো ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন। আজকের লেসনটা খুবই ছোট এবং ইজি। আমরা একটু চেষ্টা করব এটা পড়ার অ্যান্ড বোঝার। ওকে? সো শুরু করছি। শুরুতেই যদি আমরা এখানে একটু দেখি তাহলে বুঝতে পারবো আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু রেকগনাইজ মানে বুঝতে পারবে বা ধরতে পারবে ওয়ার্ড অ্যান্ড স্ট্রেস শব্দ এবং কোথায় জোর দিতে হবে না কম দিতে হবে নাকি বেশি দিতে হবে সেটা অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস বাক্যের কোন ওয়ার্ডে জোর দিতে হবে সেই ব্যাপারে তারা ধরতে পারবে বা বুঝতে পারবে। রেকগনাইজ ইন্টোনেশন এই যে স্বরভঙ্গি মানে স্বরের ওঠানামা, ইন্টোনেশন মানে হলো স্বরের ওঠানামা, ইন সেন্টেন্সেস মানে কখন আমার স্বরের ওঠানামা করতে হবে সেটা বুঝতে পারবে। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস এবং বুঝতে পারবে প্লাস তারা উপভোগ করবে। এনজয় মানে উপভোগ করা একটা গল্প এবং একটি কবিতা। সো কবিতার মধ্যেই আসলে গল্পটা থাকবে এটাই হয়তো বোঝানোর চেষ্টা করেছে ওনারা। সো লেসন 7 এর টাইটেলটা হচ্ছে হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে থাকা, রাইট? হাতগুলো ধরে রাখা বা ধরে থাকা। সো আমরা এই টাইটেল নিয়ে শুরু করছি। এই টাইটেলটা এসছে কিন্তু এই যে আমাদের নিচে একটা কবিতা আছে, এতে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো, রাইট? এইটা। সো এইখানে আমরা যদি একটু দেখি আমাদের এই কবিতার নাম হচ্ছে হোল্ডিং হ্যান্ডস, লিখেছেন লিওনর এমলিঙ্ক। লিওনর এমলিঙ্ক। ওকে, সো এই কবিতাটা পড়ার আগে একটু আমি এই কবিতা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। ষষ্ঠ শ্রেণীতে আপনারা পড়ছেন, কবিতার বিশ্লেষণ কিন্তু অনেক গভীরভাবে করা যায়, যদিও বা আপনাদের বয়স হিসেবে এখন অতটা বিশ্লেষণ করা ঠিক হবে না, কেননা আপনারা সেটা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না হয়তোবা। ওকে, সো আমি জাস্ট একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো শুরুতেই আমরা একটু দেখব যে এই কবিতার মূল যেই বিষয়বস্তুটা বা কি মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছে, কোন তথ্যটা আমাদের দিতে চাচ্ছে, হ্যাঁ, এই কবিতাটা পড়ার মাধ্যমে আমরা কি জানতে পারবো। সো সেটা যদি হয় এরকমভাবে মেইন মেসেজ, তাহলে এখানে লেখা আছে দেখেন, কম্প্যানিয়নশিপ অর সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গো অ্যাহেড। কম্প্যানিয়নশিপ মানে কি জানেন? কম্প্যানিয়নশিপ মানে হচ্ছে সহচর্য, অথবা মানে এটা অনেকটা এরকম যে আপনার ফ্রেন্ড আছে, তার সাথে আপনি থাকলেন, তার প্রয়োজনে আপনি তাকে হেল্প করলেন, অথবা আপনার ফ্যামিলি পার্সনস যারা আছেন তারা আপনার কেয়ার করেন, তাদেরকে আপনি হেল্প করলেন বিভিন্নভাবে, তাদের সাথে থাকলেন, তাদেরকে সাপোর্ট করলেন, এই ব্যাপারটা। সো এই কবিতাটার মাধ্যমে কবি লিওনর এমলিঙ্ক তিনি এই মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে মেসেজটা কি? কম্প্যানিয়নশিপ অর সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গো অ্যাহেড। আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, গো অ্যাহেড মানে কি সামনের দিকে এগিয়ে চলার জন্য, সাপোর্ট অথবা কোনো ভালো বন্ধু হোক, পরিবারের যারা সদস্য রয়েছেন তারা হোক, তাদের হেল্পটা অনেক বেশি দরকার, সাপোর্টটা অনেক বেশি দরকার। অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট টু টেক কেয়ার ডিয়ারেস্ট পারসনস। এবং আরও এই কবিতাটার মাধ্যমে তিনি মেসেজ দিতে চেয়েছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার পছন্দনীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদের প্রতি যত্নশীল হওয়া, তাদের যত্ন নেওয়া। ওকে, সো হোল্ডিং হ্যান্ডস এর মাধ্যমে এই সুন্দর একটা মেসেজ কিন্তু আমাদেরকে এখানে লিওনর এমলিঙ্ক এই কবি দিতে চেয়েছেন। এবার আমি একটু বলবো থিমটা আসলে কি, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি আপনাকে। আমি যখন কোনো একটা কবিতা লিখছি, কবিতার লেখার পিছনে তো একটা কারণ আছে, তাই না? পুরো কবিতাটা লেখার মাধ্যমে আমরা কি মেসেজটা পাচ্ছি সেটা কিন্তু উপরে আমি বলে দিয়েছি, তাই না? মেইন মেসেজ। এখন কথা হচ্ছে কিসের উপর ভিত্তি করে আমি লেখা শুরু করছি, এটা তো পুরো কবিতাটা পড়ার পর আমি বুঝতে পারবো যে এই মেসেজটা আমি পাচ্ছি। বাট আমার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে, রাইট? সেই উদ্দেশ্যটা কি সেটাকে আমরা বলবো থিম। সেটার উপর বেস করে, সেটার উপর কেন্দ্র করে পুরো কবিতাটা রচনা করতে হয়, অথবা পুরো কবিতাটা কবি ভেবেছেন, রাইট? সো থিমটা কি হতে পারে? বেশ কয়েকটা থিম হতে পারে। থিম যে একটাই হবে এরকম নয়, অনেকগুলো থিম হতে পারে। তার ভিতরে আমি লিখেছি দেখেন, রিলেশনশিপ। সো যেহেতু কবিতাটা পড়ার পরে আমরা রিলেশনশিপ সম্পর্কে বুঝতে পারি, এর গুরুত্ব বুঝতে পারি, অথবা পরিবারের সদস্যদের কেয়ার করা জানতে পারি, সো এখানে এটা একটা থিম হইতে পারে। ফ্রেন্ডশিপ,
ওই যে বললাম কম্প্যানিয়নশিপ, সাহচর্য, আপনার সাথে যে থাকবে আপনার বন্ধু হতে পারে, পরিবারের সদস্য হতে পারে, তাদেরকে হেল্প করার একটা ব্যাপার, সাপোর্ট করার ব্যাপার। তো ফ্রেন্ডশিপের মাধ্যমে কিন্তু এটা সম্ভব, রাইট? তারপরে দেখেন ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে। আপনি যদি আপনার যে কম্পেনিয়ন হবে অথবা আপনার সাথে বন্ধু বা পরিবারের সদস্য যারা থাকবে তাদের প্রতি যদি আপনার ট্রাস্ট না থাকে, আপনি বিশ্বাস করতে না পারেন, তাহলে কিন্তু অনেকটাই আপনি দূরে সরে যাবেন জীবনমুখিতা থেকে, বা আপনি জীবন বহির্মুখে আপনার চলে যাচ্ছে। আপনি বিভিন্ন বিষয় জানতে পারবেন না, বুঝতে পারবেন না, ভুল ডিসিশন নিয়ে ফেলবেন, রাইট? আরেকটা কি দেখেন, আমি থিম দিয়েছি কেয়ার, যত্ন। ওকে, সো এই কয়েকটা থিম হতে পারে, এগুলোর উপর বেস করে কবি কবিতাটা লিখে থাকতে পারেন, রাইট? এবার আসেন ফিলিংস। এই কবিতাটা পড়ার পর আপনার কেমন ফিল হবে, আপনি কেমন অনুভূতি হবে আপনার, রাইট? সো এই কবিতাটা পড়ার পর অনুভূতিটা অনেকটাই হবে জয়ফুল, মানে আনন্দদায়ক, অথবা আপনি বুঝতে পেরেছেন বিষয়বস্তু, অথবা এখান থেকে আপনি যে জ্ঞানটা পেলেন সেটা খুবই মজাদার ছিল, বা মজায় মজায় আপনাকে একটা দারুণ তথ্য শেয়ার করলো, এরকম একটা ফিলিংস আপনি পাবেন যখন এটা কমপ্লিট হয়ে যাবে পড়া। সো আশা করি আমি যেটুকু বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদিও বা এখন যথেষ্ট ছোট এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে, তারপরেও আমি চেষ্টা করেছি সহজভাবে বলার। এবার আমরা কবিতায় চলে আসব। কবিতায় আসার আগে আমি একটু আপনাদেরকে এটার বাংলাটা পাশে দিয়ে দিচ্ছি, দেখেন। হ্যাঁ? সো এটা মোটামুটি এই কবিতার লাইনগুলোর বাংলা করার আমি ট্রাই করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। সো এখানে হোল্ডিং হ্যান্ডস মানে কি, হাতগুলো ধরে রাখা বা ধরে থাকা। এলিফ্যান্টস, এলিফ্যান্টস, এই দেখুন আমার এই কার্সরটা বোঝা যাচ্ছে, পয়েন্টারটা। এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রেইলস, আমরা এই দুইটা লাইন একসাথে পড়তে পারি, রাইট? এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রেইলস, এলিফ্যান্টস মানে হাতিরা হেঁটে চলেছে, অ্যালং দ্য ট্রেইলস সরু পথটি ধরে, সরু পথটি ধরে। আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস, এবং তারা এমনভাবে হেঁটে যাচ্ছে যেন তারা হাতে হাত রেখে যাচ্ছে বা হাত ধরে ধরে যাচ্ছে, কিন্তু সেটা আমরা কিভাবে উপলব্ধি করছি? তারা লেজ, তাদের লেজ এবং তাদের যে নাকটা রয়েছে বা সুর আমরা যেটা বলবো, সেইটা একে অন্যের একজনে একজনের সুরটা ধরেছে, আরেকজন আরেকজনের লেজটা ধরেছে, এরকমভাবে একটু নিচে আসলে দেখতে পাবেন, এই যে ছবিতে দেখা যাচ্ছে। সো এই সুর দিয়ে কিন্তু এর লেজটা ধরেছে, আবার এই সুর দিয়ে ওর লেজটা ধরেছে, ও সুর দিয়ে এর লেজটা ধরেছে। সো এখানে কবি বোঝাতে চেয়েছে যে হাতিরা হেঁটে চলেছে সরু পথ ধরে, এবং তারা এমনভাবে একে অন্যের লেজ ধরেছে যেন মনে হচ্ছে তারা একে অন্যের হাত ধরে হেঁটে চলেছে। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, ট্রাঙ্কস অ্যান্ড টেইলস। ট্রাঙ্কস মানে কি? আচ্ছা, ট্রাঙ্কস মানে এখানে বোঝানোর চেষ্টা করেছে সুর, যে আমি নাকটা বললাম বা সুর, সেটাকে আমরা বলছি ট্রাঙ্কস। ওকে, অ্যান্ড টেইলস মানে লেজ। আমরা লেজ বলার ক্ষেত্রে আমরা টেইলস ব্যবহার করব এই ওয়ার্ডটা, রাইট? সো এখানে বলেছে ট্রাঙ্কস অ্যান্ড টেইলস আর হ্যান্ডি থিংস হোয়েন এলিফ্যান্টস ওয়াক, হোয়েন এলিফ্যান্টস কি ওয়াক ইন সার্কাস রিংস, রাইট? আচ্ছা, এই টোটালটা একসাথে পড়বো। তাহলে সুর এবং লেজ হচ্ছে খুবই, আমি এখানে দেখেন লিখেছি খুবই সাধারণ কিছু বলা যাবে, আবার আপনি চাইলে এখানে বলবেন সুবিধাজনক কোনো কিছু, মানে যেটা খুব সহজে ধরা যায়, ঠিক আছে, এরকম কোনো কিছু, সেটাকে আমরা হ্যান্ডি থিংস বলতে পারি, হ্যান্ডি থিংস। ওকে, তাহলে সুর এবং লেজ হচ্ছে খুবই সাধারণ অথবা খুবই সুবিধাজনক একটা তাদের শরীরের পার্ট বা অংশবিশেষ। হোয়েন এলিফ্যান্টস ওয়াক ইন সার্কাস রিংস, যখন এলিফ্যান্টসরা, এই হাতিরা হেঁটে চলে কোথায়? একটা সার্কাস রিং। সার্কাসটা কি আসলে? সার্কাস বলতে এখানে আপনাকে বুঝতে হবে, সার্কাস মানে রঙ্গভূমি, এটার যে মূল একটা বাংলা আসে সেইটা। তো রঙ্গভূমি আবার কি? রঙ্গভূমিটা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ করা হয়, কোনো একটা দল এসে আপনাদেরকে মজা দেওয়ার জন্য জাদু দেখাতে পারে, অথবা ফানি কোনো অভিনয় করে দেখাতে পারে, অথবা দুঃসাহসিক কোনো কার্যক্রম দেখাতে পারে। ঠিক যেমনটা এরকম এই এলিফ্যান্ট দিয়ে দেখানো হয়ে থাকে, রিংয়ের ওপর দিয়ে এলিফ্যান্ট হাঁটতে থাকে, হ্যাঁ, খুব ব্যালেন্স করে হাঁটতে থাকে। এটা কিন্তু একটা চমকপ্রদ একটা খেলা। সো সেটার কথা বলেছে এইখানে, হ্যাঁ? সো হোয়েন এলিফ্যান্টস ওয়াক ইন সার্কাস রিংস, তো যখন এলিফ্যান্টসরা সার্কাসের কোনো একটা রিংয়ের উপর দিয়ে হেঁটে চলছে, তখন তারা সুর এবং লেজ, এই দুইটা জিনিসই কিন্তু খুব কাছাকাছি তারা পায়। কেন? তারা ওগুলোকে ধরার জন্য,
হ্যাঁ, সুবিধাজনক হিসেবে এই ২ টা অংশই তারা পায় এবং তারা ধরতে পারে কিন্তু সুর দিয়ে। এছাড়া কিন্তু তারা ধরতে পারে না। তাদের পা দিয়ে কিন্তু তারা ধরতে পারবে না, রাইট? এইজন্য। তারপরে কি বলছে? And when they walk it never fails, they are holding hands by holding tails. এবং যখন তারা এই সুর এবং লেজ ধরে এবং তারপরে যখন তারা হেঁটে চলে, তারা তখন কি করে না? fails মানে আমরা কি বলবো? পড়ে যায় না বা এরকম আমরা বুঝাইতে পারি হতাশ। এখানে হতাশ failure যে ব্যাপারটা মানে কোনো কিছুতে না পারার ব্যাপারটা, সেটা না বলে আমরা এখানে দিব পড়ে যাওয়ার কথা যদি বলি বলা যাবে, অথবা আরো যদি এক্সাক্টলি আমি বলতে চাই তাহলে বলতে হবে যে ব্যর্থ হয় না। হ্যাঁ? তারা কি করে যখন and when they walk it never fails, যখন তারা একসাথে আ হেঁটে চলে তখন এই যে ইট বলতে কখনোই এলিফ্যান্টসকে বোঝাচ্ছে না, রাইট? এলিফ্যান্টস তো অনেকগুলা, ইট দিয়ে বোঝানো যাচ্ছে না। ইট দিয়ে বোঝাচ্ছে রিংটাকে, সার্কাসের যে রিংটা আছে না সেটাকে বোঝাচ্ছে। সো ইট নেভার ফেইলস, এটা কখনোই পড়ে যায় না, রিংটা কখনোই ভেঙে পড়ে যায় না। আবার যদি আমরা ধরি যে ইট দিয়ে এলিফ্যান্টসকেই বোঝাচ্ছে, যদিও বোঝাবে না, তো ধরে নিলাম যদি বুঝায়ও, তাও এখানে বোঝানোর চেষ্টা করছে যে এলিফ্যান্টসরা খুব সুন্দর একটা ভারসাম্য বজায় রেখে তারা সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা ব্যর্থ হচ্ছে না। অ্যান্ড লাস্টে কি আছে দেখেন, দে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস। ওই যে শুরুর দিকে আমরা যেই এইখানে যেই ২ টা সেন্টেন্স পেয়েছি ওইটা এখানে দিয়েছে। তারা হাত ধরে আছে, মানে তারা লেজ ধরার মাধ্যমে মনে হচ্ছে তারা যেন একে অন্যের হাত ধরে আছে। তো এই হলো সাদামাটা বলেন আর যেমনই হোক, আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বাংলাটা। এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব এই হাতি বা হাতির জীবনী, অথবা এই হাতি যে একসাথে মিলেমিশে যাচ্ছে, এই ছবিটাতে আসলে ভালো হবে। এই যে মিলেমিশে থাকছে, যাচ্ছে, এটার মাধ্যমে কিন্তু আমাদের মানুষের সাথে একটা তুলনা করার কথা বোঝানো হয়েছে। হাতি খুব কেয়ারিং একটা প্রাণী, ঠিক আছে? তারা খুব কেয়ার করতে পছন্দ করে তাদের নিজস্ব পরিবারের যারা আছে তাদেরকে, তাদের সন্তান-সন্ততিকে। ঠিক তেমনি মানুষও কিন্তু কেয়ার করতে খুব পছন্দ করে। সো এই কবিতার মাধ্যমে কবি এই ব্যাপারটাই কিন্তু আমাদের মধ্যে মানে জাগ্রত করার চেষ্টা করেছেন, যাতে আমাদের ভেতরে ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, একে অন্যের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি, পরিবারের অন্য সদস্যদেরকে যত্ন নিতে পারি, এই যে ব্যাপারটা, এবং আমরা যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একে অন্যকে হেল্প করি, একে অন্যকে সাপোর্ট করি। তার মাধ্যমে আমরা কি করব? আমরা সেই কাজটাতে ইনশাআল্লাহ সফলতা পাবো। সো এইভাবে আমাদেরকে উজ্জীবিত করার জন্য, উৎসাহিত করার জন্য কবি এই কবিতাটা লিখেছেন। ওকে। সো আমরা নিচে চলে আসলাম। এখানে লেখা আছে দেখেন A1 এ রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস, ইন পেয়ার্স, দেন ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে একা একা। ওকে। সো এটা দল বেঁধে পড়ার কথা বলা হয়েছে, জোড়ায় জোড়ায় পড়ার কথা বলা হয়েছে এবং একা একা পড়ার কথা বলা হয়েছে। ওকে, আপনারা ট্রাই করবেন এটা, আমি তো পড়ে দিয়েছি, আরও একবার দেখতে পারেন। সো এবার আমরা A2 তে চলে আসি। A2 তে লেখা আছে দেখেন, লুক অ্যাট দ্য ফলোইং ওয়ার্ডস। যেই শব্দগুলো রয়েছে সেখানে দেখো। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং। প্রত্যেকটা ওয়ার্ডের বা প্রত্যেকটা শব্দের একের অধিক শব্দার্থ রয়েছে বা অর্থ রয়েছে। দ্য মিনিং ইন হুইচ আ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন। কিছু কিছু ওয়ার্ড যেগুলা পোয়েমে ব্যবহার হয়েছে সেগুলার মিনিং এখানে দেওয়া আছে, যেমন ট্রাঙ্ক, রিং, এগুলার কথা এখানে বলা হয়েছে, রাইট? ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার মিনিং অর মিনিংস? তুমি কি এর থেকেও বাহিরে অন্য কোনো অর্থ খুঁজে পাবে বা খুঁজতে পারবে? এরকম একটা কথা বলা হয়েছে। সো আমরা একটু পড়ি। ট্রাঙ্ক, দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট। ওই যে সুরের কথা বলা হয়েছে, এই যে এইটা, এই লং, এইটার কথা বলা হয়েছে। সো ট্রাঙ্ক বলতে সুর বলা হয়, অথবা এলিফ্যান্টের লম্বা যে নাকটা সেটা। অ্যান্ড রিং, এ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ অ্যানিমেলস আর পিপল। দেখেন এখানে রিং দিয়ে কিন্তু আমি ওই যে বললাম যে সার্কাসের যে রিং থাকে সেটার কথা। তো এখানে এ রাউন্ড কনফাইন্ড, কনফাইন্ড মানে হলো ধরে নেন সীমাবদ্ধ, যেটা একদম যে অনেক বড় বা অনেক দূর পর্যন্ত যায় এরকম না, একটা নির্দিষ্ট এরিয়াতে ওইটা নির্মাণ করা হয়ে থাকে এই রিংটা। সো এবং সেটা গোলাকার, গোলভাবে থাকে। এরা ইন হুইচ অ্যানিমেলস অর পিপল পারফর্ম অর কম্পিট।
সো ওই গোল আকার যে একটা রিং দেওয়া থাকে সেটার ভেতরে কখনো প্রাণী, কখনো মানুষ তারা কি করে খেলা দেখায়, তারা সেখানে কম্পিটিশনগুলো করে, প্রতিযোগিতামূলক কাজ করে। হ্যাঁ, there are seats around the outside of the ring for the audience. সো যেখানে রিংটা থাকবে, ধরেন এটা যদি একটা রিং হয়, এই সরি এটা বেশি চলে গেল। হ্যাঁ, আমি আরেকবার দাগিয়ে দিচ্ছি। ধরেন এইটা যদি একটা রিং হয়, তাহলে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এদিকে কি থাকবে? এদিক দিয়ে অনেকগুলা দর্শকের সারি থাকবে। এদিকে দর্শক বসতে পারবে, রাইট? এগুলাতে দর্শক বসতে পারবে। সো এই কথাটা বলা হয়েছে। এবার আমরা আরেকটু ফর এক্সাম্পল এর কথা বলি। এ সার্কাস রিং অর এ বক্সিং রিং। এক্সাম্পল দিচ্ছে, রিং দিয়ে একটা এক্সাম্পল দিয়েছে, এই রিং ওয়ার্ডটা দিয়ে একটা এক্সাম্পল দিয়েছে। এ সার্কাস রিং অর এ বক্সিং রিং। সার্কাস রিং মানে যেখানে ওই যে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয় সেই রিংটা, বা সেই স্থাপনা যেটা করা হয় গোলাকৃতির, যেখানে বিভিন্ন আশ্চর্যজনক খেলা দেখানো হয়। আর বক্সিং রিং মানে কি, ওই যে কুস্তি যেটা, হ্যাঁ, একটু মারামারি টাইপের খেলা, আপনারা হয়তো বা জানেন এটা। এবার আমরা আসি A3-তে। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাবাভ দ্য পিকচার বিলো। এখন বলেছে এই যে ওয়ার্ডগুলো, উপরের যে ওয়ার্ডগুলো আছে না, এই যে দেখেন ট্রাঙ্ক পাইছি না এইখানে, আমি আরেকটু এটা দিয়ে আগে এগুলো মুছে দিই, হ্যাঁ, তারপরে আবার বলছি। সো এইখানে দেখেন এই যে ট্রাঙ্ক পেয়েছি না, আর এখানে যে রিং, এই দুইটা ওয়ার্ডকে এই নিচের এই যে এই ছবিটা, এই ছবি, তারপরে এই ছবি, এই ছবির সাথে ম্যাচ করতে বলছে বা মেলাইতে বলছে, ঠিক আছে, কোনটার সাথে কোনটা যায়। সো এটা খুবই ইজি, কিন্তু দেখেন এই ফোনের এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি এখানে কি হবে বলেন তো? এখানে কিন্তু আমরা রিং লিখতে পারি, তাই না? এখানে কিন্তু আমরা রিং বলতে পারবো। সো রিং হইলে তাহলে আমি এখানে লিখে দিলাম, এখানে যদি আমি লিখে দিই রিং, হ্যাঁ, ওকে, হুম, ও নো, বাংলাটাই আসছে, হ্যাঁ এবার আসবে রিং, রাইট। আরেকটা কোন জায়গায় দেখেন, এই জায়গাতেও কিন্তু আমরা রিং লিখতে পারি। কেন? এটাও তো রিং, এটা হলো আমাদের আংটি হিসেবে আমরা বোঝাইতে পারবো, আর এটা হচ্ছে ফোন বেজে যাচ্ছে, সে রিং হচ্ছে সেইটা। আর এই পাশে দেখেন ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে সেটাও বোঝায়, মানে এখানে দেখেন ট্রাঙ্ক মানে দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, এটা বোঝানো হয়েছে কবিতাতে। আর এই জায়গায় ছবি দিয়ে দেখাচ্ছে যে ট্রাঙ্ক মানে এমন কিছু যেখানে আমাদের দৈনন্দিন জিনিসপত্র আমরা রেখে দিতে পারি, সংরক্ষণ করতে পারি, হ্যাঁ, এরকম একটা বক্স। আরেকটা কি, ট্রাঙ্ক মানে হলো গাছের যে গুড়ি থাকে না, গাছের যে অংশটা যেখানে আমরা শরীর বলতে পারি গাছের, সেই অংশটা মানে হচ্ছে এই যে এই অংশটাকে, এই অংশটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক। বোঝা গেছে? সো এইটাকেও আমরা কিন্তু ট্রাঙ্ক বলে সম্বোধন করতে পারি। তাহলে আমরা এখানেও ট্রাঙ্ক লিখে দিই। ওকে, এটাও তাহলে ট্রাঙ্ক। তাহলে আমরা উপরের দুইটা ট্রাঙ্ক এবং রিং সেটাকে নিচের এই ছবিগুলোর সাথে ম্যাচ করাইতে পেরেছি, তাই না? অ্যান্ড লাস্ট কি আছে দেখেন তো, একদম সর্বশেষে লেখা আছে মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস। তাহলে এই দুইটা, এই যে আমরা যেগুলা ইউজ করেছি এগুলার মানে এগুলোর জন্য এক একটা করে একটা সেন্টেন্স লিখে দিলেই আমার কাজ শেষ। সো চলুন আমরা প্রথমে এই রিংটার, এইটা ফোন বেজে যাচ্ছে, এটা নিয়ে একটু সেন্টেন্স লিখি। The phone is ringing. একটাই রেখে দিই, আমি আরেকটা দিলে ওটা একটু বড় হয়ে যাচ্ছে, বড়টার দরকার নাই, আমরা ওটাই রাখি, এইটা বেটার হবে, হ্যাঁ। দ্য ফোন ইজ রিঙ্গিং, ওকে। আর নিচেরটা বলি, দ্য রিং ইজ ভেরি বিউটিফুল। হতে পারে না? এই আংটিটা অনেক বেশি কি সুন্দর, হ্যাঁ। আবার এই পাশে যদি আমরা এই ট্রাঙ্ক নিয়ে যদি কিছু লিখি তাহলে লিখতে পারি I put my dress into the trunk. ওকে, এটা আমরা লিখতে পারি, হ্যাঁ। এছাড়াও লেখা যায়, এখানে আরেকটা ছোট লেখা যায়, দিস ইজ এ নাইস ট্রাঙ্ক। এটা লিখেন, এটা হইলেও হবে সহজ, হ্যাঁ, এটা হলেও হবে, দিস ইজ এ নাইস ট্রাঙ্ক, এটাও লিখতে পারেন। আর এই সর্বশেষ এটা দিয়ে যদি আমরা লিখি একটু,
The tree trunk is very গুড বলেন, অসুবিধা নাই। এই গাছের যে কাঠের গুঁড়িটা রয়েছে সেটা অনেক বেশি সুন্দর, অথবা ভেরি গুডের জায়গায় বলতে পারেন স্ট্রং। হ্যাঁ, স্ট্রং বলা যেতে পারে, স্ট্রং বলতে পারবো। ওকে, সো এই যে এই কথাটাও কিন্তু আপনারা এখানে লিখতে পারেন, দ্য ট্রি ট্রাঙ্ক ইজ ভেরি স্ট্রং। সো আপনারা মনে হয় এটা বুঝতে পেরেছেন সঠিকভাবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের আমাদের পেজে আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনারা কোনো কিছু বুঝতে না পারলে অথবা কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।